প্রিয় বন্ধুগণ, ওয়েলকাম টু কেরিয়ার লিফট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট সিএসডিআই অঙ্গনে আপনাদের স্বাগত। আজকের এই ক্লাসটি মূলত তাদের জন্য যারা আমাদের এখানে ফ্রিল্যান্সিং কোর্স করছেন। সেই কোর্সের গ্যাপে গ্যাপে আমরা অনেকগুলো ভিডিও তাদের জন্য দিয়ে থাকি প্রাসঙ্গিকভাবে, যেগুলো দিয়ে তারা কিছুটা উপকৃত হন এবং সেটি আমাদের মূল কাজ করতে গিয়ে আমাদের হেল্প করে থাকে। আমরা জানি যে ফ্রিল্যান্সিং যে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি, এখানে ইংরেজি অনেক গুরুত্বপূর্ণ একটি পার্ট। যদিও ফ্রিল্যান্সিং ইংলিশ এবং জেনারেল ইংলিশের মধ্যে কিছুটা পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো যদি আমরা ধরে ফেলতে পারি তাহলে ইংরেজিতে অনেক বেশি পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। ইংরেজিতে অনেক বেশি এক্সপার্ট না হলেও আমরা সহজেই ফ্রিল্যান্সিং করতে পারবো। পাশাপাশি এই ভিডিও আমাদের স্টুডেন্ট ছাড়াও যারা দেখছেন, তারা সকলেই আশা করি এখান থেকে উপকৃত হবেন। অনেক সময় আমরা শুনি যে কতটুকু ইংরেজি আমার জন্য জানা জরুরি, আমি ক্লাস 10 পাশ করেছি অথবা আমি মাস্টার্স শেষ করেছি, এতে যথেষ্ট কিনা। বিষয় হচ্ছে আসলে ইংরেজি আপনি অনেক বেশি জানেন অথবা কম জানেন, সেটা অনেক বড় বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো আপনি বুঝেন কিনা, এবং সেই বিষয়গুলো আপনি আপনার ক্লায়েন্টকে বায়ারকে আপনি বুঝাইতে পারেন কিনা, এটা জরুরি। আমরা দেখি যে অনেকেই 7-8 ঘন্টা কাজ করেন অনলাইনে এবং তিনি মাসে 10,000 15,000 টাকা আয় করেন। আবার 7-8 ঘন্টা পরিশ্রম করে, একই পরিশ্রম করেই কেউ 2 লাখ টাকা আয় করছেন। এতে অনেকগুলো অনুষঙ্গ থাকলেও বড় একটি পার্ট হচ্ছে কমিউনিকেশন। যদি আপনি যা বুঝাইতে চান সেটা আপনি আপনার বায়ারকে বুঝাইতে পারেন, তাহলে যতটুকু আপনি বুঝাতে পারলেন ততটুকুই আপনার কমিউনিকেশন। আপনি অনেক কাজ জানেন কিন্তু আপনার বায়ার কিছুই বুঝতে পারলো না, তাহলে আপনার কমিউনিকেশন হলো না। আবার এটাও ঠিক যে আপনি সব শিখে এক্সপার্ট হয়ে তারপর কাজ শুরু করবেন, এতে আপনি সুবিধা করতে পারবেন না। এই জন্য আমরা বলি যে যারা কোনো রকমের চ্যাট করতে পারেন, চ্যাটিং করতে পারেন, মিনিমাম কথাটা বলতে পারেন, লিখতে পারেন, তারাও এই কাজটি শুরু করতে পারেন। আর যারা একেবারেই জানেন না, চ্যাটিং জানেন না, অর্থাৎ কিছুই লিখতে পারেন না, তারা এখন শুরু করতে পারবেন না। তাদেরকে কিছু হলেও শিখতে হবে। কেন? বায়ারদের সাথে কমিউনিকেট করার জন্য আমাদের প্রফেশনাল কিছু ইংলিশ শিখতে হবে। এই জন্য আপনি ডিজিটাল মার্কেটিং করেন বা যাই করেন, ইংলিশ স্কিল আপনাকে ভালো করতে হবে। এবং শুরুতেই বলেছি ফ্রিল্যান্সিং ইংলিশ যদিও সাধারণ ইংলিশের মতো হুবহু হবে না, কিন্তু বেসিক ইংলিশ তো আসলে একরকমই। আপনার মৌলিক স্কিল যদি ক্লাস 8-এর সমান হয়, তাতেও কিন্তু আপনি শুরু করতে পারবেন। অর্থাৎ ক্লাস 8 লেভেল যদি আপনার পড়াশোনা করা থাকে এবং সেখানে যদি আপনি ভুলেও যান, সেগুলো যদি একটু দেখে নেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। আর এটা ভালোভাবে করার জন্য আহামরি ইংরেজি জানা লাগবে না, আপনাকে ইন্টার লেভেল পর্যন্ত পর্যায়ক্রমে ভালো করার জন্য ইন্টার লেভেল পর্যন্ত আপনাকে জানতে হবে। ইন্টার লেভেলে যে এইচএসসি লেভেলে যে ইংরেজিটা আছে, সেই কমিউনিকেটিভ ইংলিশটা আপনার শিখতে হবে। সেটা পর্যায়ক্রমে আপনি শিখবেন। আর গ্রামার যেটা আগেই বলেছি, ক্লাস 7 বা 8 দিয়ে আপনি শুরু করতে পারবেন। সেই জন্য আমরা বলতে পারি যে এই ক্লাসটি আসলে সবার জন্য। এখানে কিছু পরিভাষা আছে যা আপনাকে জানতেই হবে। আর আমরা এমন ভাবে সাজিয়েছি
ক্লাস 7 বা 8 পাশ করলেই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। কেন তাহলে দরকার? একটা হলো আমার চ্যাটিং করার জন্য, বায়ারের সাথে মত বিনিময় করার জন্য, কথা বলার জন্য। এখানে আরেকটা কথা বলে রাখি, খুব কম ভিডিও কলে আপনার বায়ারের সাথে কথা হবে। আপনি যখন একটা এক্সপার্ট লেভেলে চলে যাবেন, বড় কাজ হবে, সেই কাজের প্ল্যানিং এর জন্য, আপনার সাথে ইন্ট্রোডিউস হওয়ার জন্য কখনো কখনো ভিডিও কলের প্রসঙ্গটা আসতে পারে। সেটা এই মুহূর্তে আপনি ভাবার প্রয়োজন নাই। তো তখন আপনার ওরাল কমিউনিকেশনটাও কিছুটা লাগবে। ততদিনে আপনি আত্মস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তা আপাতত ভিডিও কল ছাড়াই, মিটিং ছাড়াই আমরা কাজ শুরু করব। হ্যাঁ, অনেক বড় কাজ করার জন্য, অনেক ভালো করার জন্য, যারা অনেক লার্জ স্কেলে যাবেন, তাদের ভিডিও কলটা জুমে হোক, গুগল মিটে হোক, স্কাইপিতে হোক, আপনার ভিডিও কল তখন লাগবে। হয়তো একবার বা দুইবার আপনার সাথে আপনার বায়ার ভিডিও কলে কথা বলবেন। সেটা অনেক পরের বিষয়, আগে বলছি। আপনার যে কাজটা আপনি নিচ্ছেন সেই কাজটা নেয়ার জন্য যেমন আপনার চ্যাটিং করা দরকার, মেসেজ বিনিময়ে ইংরেজি লাগবে, আবার কাজটা শেষ করার পর কাজটা বুঝিয়ে দেওয়ার জন্য আপনার ইংরেজি লাগবে। আপনি যে পেমেন্ট পাবেন সে পেমেন্ট নেয়ার জন্য কথোপকথন হবে, সেটা মেসেজ বিনিময়টা ইংরেজিতে হবে। আপনি যে সাইটে কাজ করবেন, ফ্রিল্যান্সিং যে সাইটে আপনি কাজ করবেন, সেখানে আপনার প্রোফাইলটা ঠিকমতো সাজানোর জন্য বেসিক কিছু ইংলিশ আপনার লাগবে। আপনি গিগ তৈরি করতে গেলে, অর্থাৎ আপনি যে কাজগুলো জানেন সেই কাজগুলো, যে কাজগুলো আপনি করবেন সেগুলোর একটা দরপত্র, কার্য বিবরণী, যে আমি এই এই কাজ পারি, এই কাজে এক্সপার্ট, এই কাজটা আমি করে দিব, এত টাকা নিব, এটাকে গিগ বলা হচ্ছে, GIG, গিগ। তাহলে গিগ তৈরি করতে আমরা বলছি যে গিগ তৈরি করতে লাগবে GIG, গিগ। তো টু মেক গিগ, গিগ তৈরি করতে আপনার ইংরেজি জানতে হবে। আপনার রিকোয়েস্টে রিপ্লাই করতে গেলে, আপনাকে একটা কাজ দিল, সেই কাজটাকে আমরা বলছি রিকোয়েস্ট। তো রিকোয়েস্ট, রিপ্লাই বা জবাব দিতে গেলে সেই জবাবটা যত কম শব্দেই দেন, সেটা ইংরেজিতে দিতে হবে। বায়ার জানে আপনার মাতৃভাষা ইংরেজি নয়, সো আপনার ভুল হতে পারে। সে জানে আপনি নেটিভ ইংলিশ নন, সো আপনার ভুল হবে। কিন্তু আপনি আপনার যে কাজ, সেই কাজ জানেন, এটা যদি তার কাছে মনে হয়, তাহলে অবশ্যই আপনাকে কাজ দিবে। এই জন্য এটা লাগবে। আরেকটা জিনিস লাগবে, আপনি ইংরেজি পড়তে হলে আপনাকে যে কাজ দিল বা আপনাকে যেটা বুঝাইতে চাইলো, সেটা যদি আপনি পড়তে না পারেন, তাহলে তো আপনি বুঝতেই পারবেন না। সো সেই জন্য ইংরেজি লাগবে আপনার পড়ার জন্য। তার মানে যেটা দেখা যাচ্ছে, ইংরেজিতে যে 4টা স্কিলের কথা বলা হয়, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। আপাতত লিসেনিং এবং স্পিকিং এর কথা আমরা বলছি না, এটা আমরা ভাবছি না। আমরা রিডিং এবং রাইটিং, এই দুইটা স্কিলের কথা বলছি। এই দুইটা স্কিল আপনার এই মুহূর্তে লাগবে। এই জন্য আমরা বলছি, কিছু গদবাঁধা বিষয় আছে যেগুলো একবার হলে বিভিন্ন জায়গায় আপনি ব্যবহার করতে পারেন। মনে করেন আপনি একটা কাজ করবেন, সেটার জন্য আপনাকে $50 দেওয়ার কথা আপনি বলছেন। তা আপনি বলছেন যে ইউ হ্যাভ টু, মানে তোমাকে করতে হবে, কি করতে হবে? পে করতে হবে। ইউ হ্যাভ টু পে $50। আমি বলছি তোমাকে $50 দিতে হবে। যদি সেন্টেন্সটাকে আরেকটু লম্বা করেন, ফর দিস ওয়ার্ক, এই কাজটির জন্য তোমাকে $50 দিতে হবে। এই সেন্টেন্সটা একবার যদি আপনি শিখে ফেলেন, আপনি আরেক জায়গায় বললেন যে তোমাকে $100 দিতে হবে, 50 জায়গায় 100 বসিয়ে দিবেন, সেন্টেন্সটা তো আপনার জানা হয়ে গেছে। এরকম গদবাঁধা কিছু সেন্টেন্স আছে যেগুলো আপনাকে মোটামুটি জেনে নিতে হবে। এগুলো অনেক বেশি সেন্টেন্স নয় কিন্তু। তো তখন আপনি পারবেন। আমরা বলছি যে প্রোফাইল তৈরি করতে গেলে, আপনি যে নিজের প্রোফাইলটা তৈরি করবেন, আমরা সবসময় বলে থাকি
যে অনেকের মতো ওইরকম আমরা করব না, যে আগে আমরা কাজ শিখবো তারপর প্রোফাইল তৈরি করব। না, আমরা প্রথম দিন থেকেই প্রোফাইল তৈরির কাজ শুরু করে দিব এবং 1 মাস পরে আমরা ইনকাম করতে শুরু করব। সো প্রোফাইল মেকিংটা, প্রোফাইল তৈরিটা, প্রোফাইল রেডি করাটা আমরা প্রথম দিন থেকে শেখা শুরু করব। এই জন্য প্রোফাইল তৈরি করতে আপনার ইংরেজি লাগবে, আবার কিছু ইংলিশ, ট্রেডিশনাল ইংলিশ সচরাচর ব্যবহার করা হয়, যেগুলো একরকম অর্থ প্রকাশ করে। আবার টেকনিক্যাল জায়গায় এগুলো ভিন্ন অর্থ প্রকাশ করে। আপনি যদি বলেন যে রোড ম্যাপ, ROAD, রোড, MAP, ম্যাপ, এটা তো রাস্তার মানচিত্র বোঝায়। কিন্তু আমরা যখন এটাকে টেকনিক্যাল শব্দ হিসাবে ব্যবহার করব, আমরা যদি রোড ম্যাপ লিখি, তখন এটা দিয়ে বুঝাবে আমার পরিকল্পনা, আমি কিভাবে কাজটি করব, কতদিনে কাজটি করব, কিভাবে তাকে এই কাজটি বুঝিয়ে দিব, সব মিলিয়ে আমার ওয়ার্কিং প্ল্যানটা যে আমি সাজিয়েছি, সেটাই হবে রোড ম্যাপ। এভাবে এটা যদি একবার বুঝে ফেলি টেকনিক্যাল বিষয়টা, তাহলে তো আমি সবসময় পারবো এটা। তো এই জন্য আমরা বলছি যে আমরা যে ইংলিশের কথা বলছি, ফ্রিল্যান্সিং ইংলিশ, আমরা সবসময় শর্ট সেন্টেন্স, সবসময় ছোট বাক্য তৈরি করব। বড় বাক্য তৈরি করতে গেলে আপনার ভুল হবে, গ্রামারে ভুল হবে, সেটি কষ্ট হবে, পারবেন না, ঝামেলা হবে। সেজন্য আমরা সবসময় ছোট সেন্টেন্স ব্যবহার করব। এটা আপনাকে সুবিধা দিবে আপনি যখন কন্টেন্ট তৈরি করবেন, কন্টেন্ট রাইটিং। আমরা যখন কন্টেন্ট বানাবো, আপনি ফেসবুকে একটা পোস্ট দিচ্ছেন, বাংলায় দিচ্ছেন, সেটা কিন্তু একটা কন্টেন্ট। সামনে থেকে আমরা যখন ফ্রিল্যান্সিং শুরু করব, ব্যক্তিগত ফেসবুকে যে লেখাগুলো লিখবো সেটাও আমার কন্টেন্ট তৈরি করতে ভূমিকা রাখবে, হোক বাংলায়। আবার আমরা অন্য জায়গায় যে প্রোফাইলগুলো খুলবো, সেখানে আমরা অনেকগুলো কন্টেন্ট তৈরি করব ইংরেজিতে। আপনি বলতে পারেন আমি ইংরেজিতে অত ভালো না, আমরা সেটা শিখিয়ে দিব কিছু টেকনিক, যেগুলোর মাধ্যমে আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন ছোট ছোট বাক্যে। বায়ার ইংলিশে যা লিখলো আপনি সেটা বুঝতে পারছেন না, তাহলে কিভাবে আপনি বুঝবেন? সেজন্য আমরা একটু টেকনিক্যাল ম্যাটার আপনাকে শিখিয়ে দেব। আমরা সেটা শুরুই করে ফেলি। আমরা জানি যে গুগলে অনেকগুলো অ্যাপ আছে, এর মধ্যে গুগল ট্রান্সলেট একটা। হতে পারে আপনি বলতে পারেন যে গুগল ট্রান্সলেটে আমরা ব্যবহার করলে তো ভুল হবে। হ্যাঁ, গুগল ট্রান্সলেটে আপনি যা লিখবেন প্রায় এটা ভুল হয়। আমি বলছি আমার, আমি যদি বলি যে আমার 5 বছরের অভিজ্ঞতা আছে, এই কথাটা আপনি ইংরেজিতে লিখতে চান, আপনি যদি গুগল ট্রান্সলেটে যান, বাংলায় এই কথাটা আপনি পেস্ট করে দিলেন, ইংরেজিতে ট্রান্সলেট হয়ে গেছে আই হ্যাভ 5 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। এটা ছোট বাক্য, এই জন্য এটা সঠিক হয়েছে। কিন্তু আপনি যদি অনেক বড় একটি বাক্য তৈরি করেন, এটা গুগল ট্রান্সলেট করতে ভুল করবে এবং আপনি ভুল বার্তা পাবেন, ভুল বার্তা পৌঁছাবেন আপনার গ্রাহককে। এই জন্য ট্রান্সলেট যেটা করলো সেটা ঠিক হলো কিনা এটাও আপনাকে যাচাই করতে হবে, দেখতে হবে এটা ঠিক হয়েছে কিনা। আর বাক্যটা যদি ছোট করতে পারেন, মোটামুটি ধরে নিতে পারেন আপনার এটা ঠিক আছে। কিন্তু বাক্যটা যদি বড় হয়, তাহলে আপনি কোনোভাবেই গুগল ট্রান্সলেটের উপর নির্ভর করতে পারবেন না। প্র্যাকটিস করতে হবে আপনাকে এটা ঠিক আছে কিনা। আর কোন শব্দের আপনি বুঝাইতে চাচ্ছেন সেটা ইংরেজি খুঁজে পাচ্ছেন না, তখন আপনি এটা নির্ভর করতে পারেন গুগলের উপর। এখানে আপনি শব্দটা বসাইয়ে দিবেন, এটার সাথে সাথে শব্দের ইংরেজি এবং আরো কিছু বিকল্প শব্দ, এক্সপেরিয়েন্স আমরা বলছি, অভিজ্ঞতা, ইংরেজি এক্সপেরিয়েন্স। দেখেন এখানে গুগল বলছে এক্সপেরিয়েন্স ছাড়াও আরো শব্দ আছে, এক্সপার্টাইজ, নলেজ, আরো যদি জানি টেস্ট, উইজডম, স্যাগাসিটি, এভাবে অনেকগুলো শব্দ, বিকল্প শব্দ আপনাকে দেখিয়ে দিবে।
আপনি যে শব্দটা এখানে প্রথম গুগল দেখিয়েছে এটা শব্দ ছাড়াও আপনি যদি সুইটেবল মনে করেন অন্য কোনো শব্দ সেই জায়গায় ব্যবহার করতে পারবেন। সো আমরা যেটা বলছি যে গুগল ট্রান্সলেট হুবহু সবসময় আমরা ব্যবহার করব না, এতে ভুল হবে। কিন্তু শব্দের অর্থ জানার জন্য এটা জরুরি। আবার মনে করেন ইংরেজি একটা শব্দ বায়ার লিখছে, আপনি এটার অর্থ বুঝতে পারছেন না, তখন আপনি এটা চেঞ্জ করবেন, এই পাশে লিখবেন ইংলিশ। এই যে আমি চেঞ্জ করছি দেখেন, এই পাশে লিখবেন ইংলিশ, এই পাশে বাংলা। তাহলে আমি ইংলিশ যদি একটা শব্দ লিখি, আমি লিখলাম সে সিগনিফিকেন্ট। আচ্ছা, এটা আমার কিবোর্ডে, কম্পিউটারে কাজ করছে, কিবোর্ড চেঞ্জ করতে হবে। সিগনিফিক্যান্ট আপনি লিখলেন, এখানে এটার অর্থ আসলো তাৎপর্যপূর্ণ। বিকল্প অর্থ দিয়েছে গুরুত্বপূর্ণ, অর্থপূর্ণ, সার্থক, অর্থযুক্ত, স্বার্থ। দেখেন অনেকগুলো অর্থ কিন্তু মিন করে দিয়েছে। সুতরাং বায়ার যদি কোনো একটা শব্দ এমন ভাবে ব্যবহার করছে যেটা আপনি বুঝতে পারছেন না, সেটা আপনি গুগলে যদি ওই শব্দটা বসিয়ে দেন, আপনাকে বিকল্প সহ অনেকগুলো অর্থ সেখানে দিয়ে দিবে। এই যে সুবিধাটা, এই সুবিধাটা আপনি 15-20 বছর আগে পেতেন না। ডিকশনারি খুঁজতে খুঁজতে আপনার অনেক কষ্ট হতো। এটা আপনি মুহূর্তের মধ্যে অর্থ বের করে রিপ্লাই করতে পারবেন, কারণ যত দ্রুত আপনি একজন বায়ারের রিপ্লাই করবেন, তত দ্রুত আপনাকে অ্যাক্টিভ মনে করবে। একটা আপনার কাছে কোয়ারি দিল, একটা প্রশ্ন করলো, একটা রিকোয়েস্ট দিল, আপনি রিপ্লাই দিলেন 10 ঘন্টা, 15 ঘন্টা পরে, 12 ঘন্টা পরে, তাহলে আপনাকে ধরে নেওয়া হবে আপনি আসলে অত অ্যাক্টিভ না। সুতরাং রিপ্লাই দ্রুত করতে হলে অর্থটা আপনাকে দ্রুত বুঝতে হবে, এবং অর্থ বোঝার পরে আপনি একটা জবাব রেডি করবেন। জবাবটা আপনি চেষ্টা করবেন প্রয়োজনে বাংলায় আগে নিজের খাতায় লিখেন। জবাবটা ছোট ছোট বাক্যে, আগেই বলছি 3 শব্দ, 4 শব্দ, এইভাবে শব্দ করে করে আপনিও আপনার ডায়েরিতে লিখেন। লেখার পর সেটা আপনি কনভার্ট করার চেষ্টা করেন ইংরেজিতে, পাচ্ছেন না, গুগলের হেল্প তখন নেন, কিছু কিছু হেল্প নেন। হেল্প নিয়ে আপনি পুরোটা দাঁড় করান। যদি ছোট ছোট বাক্য হয় আপনি নির্ভুল বাক্য তৈরি করতে পারবেন। কোনো ক্রমেই আপনি বাক্যটা বড় করবেন না, অনেক বড় বাক্য ছাড়া মিলাইতে পারছেন না, সেটাকে আপনি ভেঙে ফেলেন। আমি আগামীকাল 5টার সময় এই কাজটি আপনাকে বুঝিয়ে দিব। তা আপনি তো এটা বলতে পারেন যে কাজটি বুঝিয়ে দিব আগামীকাল বিকাল 5টায়, দুইটা বাক্য বানিয়ে ফেললেন। তাহলে কিন্তু আপনার কমিউনিকেশনটা হয়ে যাবে, আপনার বায়ার বুঝতে পারবে আপনি কি বুঝাইতে চেয়েছেন। আপনি বাক্যটা লম্বা করবেন না। তাহলে গুগল দিয়ে যদি আপনি কোনো ক্রমে ছোট ছোট বাক্যগুলো ট্রান্সলেট করেন, ভুল কম হবে। আবার যেটা হবে, আপনাকে কাস্টমাইজ করা শিখতে হবে। আপনি নিজে নিজে ওটাকে আবার একটু মডিফাই করার চেষ্টা করবেন, তাহলে আপনি সেটা করতে পারবেন। আরেকটা বুদ্ধি আছে মডিফাই করার, আরেকটা বুদ্ধি আছে। সেটা হলো আপনি যদি আহ, এই যে আমি একটু আগে লিখেছিলাম যে আমার 5 বছরের অভিজ্ঞতা আছে, এই কথাটাকে আসলে এমনও তো হতে পারে আপনি বুঝতে পারছেন না এটা ভুল হয়েছে কিনা। তাহলে সেটার জন্য আপনি আহ, কয়েকটা এখানে ইয়ে করতে পারেন। সেটা হলো আপনি মনে করেন একটা কাজ করলেন, যে লেখাটা লিখলেন, এই লেখাটা আপনার প্রোফাইল তৈরি করার ক্ষেত্রে হোক, অথবা অন্য কোনো জায়গায় হোক, অথবা ব্লগ লিখছেন আপনি, অথবা একটা বড় আর্টিকেল লিখছেন, সেখানে আপনি বিভিন্ন জায়গা থেকে কপি করে নিয়ে আসছেন। আপনারা জানেন যে বিভিন্ন জায়গা থেকে আপনি যদি কপি করে এনে লেখেন হুবহু, তাহলে কিন্তু কপিরাইট আইনে এবং অন্য ক্ষেত্রেও বায়ার যদি বুঝতে পারে যে আপনি সব কপি পেস্ট করছেন, তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না। প্রোফাইলে আপনি যে সাইটে খুলছেন, মনে করেন ফাইবারে খুললেন, ফাইবারে যদি কপি করে আপনি হুবহু সব লেখা বসায় দেন, ওরা অনেক এক্সপার্ট এবং অনেক এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেট করা আছে, তারা সাথে সাথে বের করে ফেলবে এটা কোন জায়গা থেকে কপি করে আনা হয়েছে। এই জন্য আপনার নিজের বাক্য শুদ্ধ করার জন্য, অথবা এটা কপি করে আনা হয়েছে কিনা সেটা আপনার যাতে চেঞ্জ করতে পারেন, এই জন্য আপনি গুগলের হেল্প নিতে পারেন। গুগলে আপনার অনেক ধরনের টুলস আছে, যেগুলো দিয়ে আপনি আপনার লেখাটা
চেঞ্জ করে নিতে পারেন। তো এটা হলো লেখাকে স্পিনিং করা যায়, লেখাকে চেঞ্জ করে দেয়া যায়। আর এটাকে অর্থাৎ রিফ্রেজ অথবা রিরাইট, এটাকে নতুন ভাবে লেখা যায়। তো এই নতুন ভাবে লেখার জন্য অনেকগুলো অ্যারেঞ্জমেন্ট আছে। যেমন আপনি যদি গুগলে ঢুকেন অথবা আপনি ডাইরেক্ট ইয়েতে যান, এআই তে যান। আমি লিখি জেমিনি। এই যে দেখেন জেমিনি এআই, এটা গুগলের এআই। আপনারা অনেকে চ্যাট জিপিটি ইউজ করতে অভ্যস্ত, সেখানেও যেতে পারেন। আমি জিমিনিতে গেলাম। তো জিমিনিতে গেলে আমি এখানে লিখলাম, অথবা আপনি যে লেখাটা লিখছেন সেটা কপি করে এখানে নিয়ে আসেন। আমি লিখলাম আই হ্যাভ 5 years of experience। আমি কমা দিয়ে লিখলাম রিরাইট দিস। আপনি পুরো একটা প্যারাগ্রাফ বসিয়ে দিতে পারেন, বসিয়ে দিয়ে বলবেন যে রিরাইট দিস। আরো অন্য শব্দ ইউজ করতে পারেন, সেই শব্দগুলো প্যারাফ্রেজিং শব্দ, কঠিন শব্দ আমি যাচ্ছি না। লিখলেন, আমি বললাম রিরাইট দিস, জাস্ট এ সেকেন্ড। 5 years of professional experience, দেখেন লিখছে 5 years of demonstrated experience। অর্থাৎ আপনার লেখাটা যদি ভুলও হয় আর সেন্টেন্সটা যদি ছোট হয়, সেটা কিন্তু আপনাকে এআইও কারেক্ট করে দিবে। আরো অনেক কথাবার্তা এখানে লিখে দিচ্ছে। আর ডাইরেক্ট যদি আপনি প্যারাফ্রাইজে যান, এখানে আমি ওই লেখাটাই আমি যদি এখানে এনে বস কপি করে দিই, অনেকগুলি স্পিনিং টুল আছে। এই যে আমি এখানে কুইলবট.কমে গেলাম, দেখেন কুইলবট.কম। আপনি শুধু রাইটিং এক্সপিরিয়েন্স স্পিনিং যদিও লেখেন, রাইটিং স্পিনিং, এই যে রাইটিং স্পিনার দেখেন। অনেক ভাবে আছে। রিরাইট লেখেন তাও আছে, এই যে দেখেন ফ্রি এআই আর্টিকেল স্পিনার। অসংখ্য টুল আছে আপনার অনলাইনে। আপনি যে কোনো ফ্রি আর্টিকেল স্পিনার দেখছেন এখানে, অথবা রিরাইট কথাটা লিখতে পারেন, রিরাইট আর্টিকেল অথবা রিরাইট প্যারাগ্রাফ। আমরা আমাদের ছাত্র জীবনে রিরাইট প্যারাগ্রাফ রিরাইটিং আমরা করে আসছি। আপনার মনে মনে থাকার কথা, যারা অনেক আগে পড়ছেন, একটা প্যারাগ্রাফ দেওয়া থাকতো, বলতো যে এটা নিজের ভাষাটাকে চেঞ্জ করে লেখো, এরকম। তা আমি আই হ্যাভ 5 years অফ এক্সপিরিয়েন্স, এটা আমি এখানে উঠিয়ে দিলাম। তাকে বললাম যে এটা প্যারাফ্রেজ। এই যে দেখেন প্যারাফ্রেজ মানে হলো রিরাইট। তাহলে কি আসলো, তাকে প্যারাফ্রাইজ করতে দিলাম, সে সাথে সাথে লিখছে আই হ্যাভ ওয়ার্ক ফর 5 years। একই কথাটাকে চেঞ্জ করে লিখছে। আমার যদি এখানে সেন্টেন্সে ভুলও থাকে তাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমি এই অফ কথাটা কেটে দিচ্ছি, দেখেন অফ কথাটা কেটে দিচ্ছি, এটা ডিলিট করে দিই। আবার বলি প্যারাফ্রেজ করতে, আই হ্যাভ 5 years এক্সপিরিয়েন্স, আমার লেখা ছিল এটা আই হ্যাভ 5 years অফ এক্সপিরিয়েন্স। দেখছেন এই অফ লাগাই দিছে কিন্তু, অর্থাৎ সে আমার ভুল সেন্টেন্সটা কারেকশন করে দিল। সুতরাং এইভাবেও আপনি আপনার সেন্টেন্স যদি ভুল থাকে এবং সেটা যদি ছোট সেন্টেন্স হয়, সেটা কারেকশন করে নিতে পারেন। আবার লেখাটা যদি কোথাও থেকে কপি করে আনেন, তাহলে সেই লেখাটাও আপনাকে রিরাইট করে আপনি অন্যভাবে লিখতে পারেন, যাতে করে আপনি কপিরাইটের মধ্যে না পড়েন। আপনার লেখাটা কোথাও কপি করে আনছে কিনা, বা আপনি আরেকজনের থেকে জাস্ট এমনি লেখা লিখে দিয়েছেন, কিন্তু আসলে এটা কোথাও হুবহু কপি করা আছে কিনা, এটা চেক করার ব্যাপার আছে। সেটা যদি আপনি চেক করতে চান, শুধু আমি চেক লিখছি, দেখছেন এখানে চলে আসছে চেক প্লাগিয়ারিজম। খেয়াল করেন, তো আপনারা চেক আর্টিকেল লিখলেও কিন্তু আসবে, কিন্তু আসল শব্দটা হচ্ছে চেক প্লাগিয়ারিজম। এই কথাটা আমি আবার দেখাই দিই। কন্টেন্ট রাইটিং এর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় এটা আমরা অনেক বড় লেখকের ক্ষেত্রেও দেখি, উনি ভুল করছেন, আরেকজনের লেখা কপি করে নিয়ে আসছেন, অথচ উনি যদি এই লেখাটা রিরাইট করে নিতেন তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না।
পরপর তিনটা শব্দ চারটা শব্দ যদি হুবহু হয়ে যায়, তাহলে কিন্তু আপনি ওই সমস্যার মধ্যে পড়ে যাবেন। এই জন্য এটা কোথাও আছে কিনা এটা আপনাকে চেক করতে হবে। তো চেক করার জন্য যেটা বলছি, এটা দিয়ে যদি আপনি গুগলে সার্চ দেন, অনেকগুলো ওয়েবসাইট আসবে। আমি একটাতে ঢুকলাম, এই যে গ্রামারলি প্লেগিয়ারিজম চেকার, এটাতে ঢুকি। আমার তো এখানে আর্টিকেল কপি করা নাই। আমি যদি গুগলে যে কোনো একটা জায়গায় একটা আর্টিকেল কপি করে নিয়ে আসি, আমি মনে করেন যে আর্টিকেল অন ডিজিটাল মার্কেটিং, এটার উপর একটা আর্টিকেল আমি গুগলে সার্চ দিলাম। মনে করেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হাউ ডাজ ইট ওয়ার্ক, একদম গুগলের হুবহু একটা জিনিস আমি মনে করেন কপি করে নিয়ে আসি। এখান থেকে একটা 3 লাইনের একটা প্যারাগ্রাফ আমি কপি করি। কপি করে আমি এটা এখানে দিলাম চেক করার জন্য, যে স্কেল ফর প্লাগিয়ারিজম। সে চেক করবে এখন, স্ক্যান করবে। টেক্সট এনাফ হয়, আরো কিছু টেক্সট দিতে হবে, না হয় চেক করতে পারবে না। আরো কিছু নিই এখান থেকে, আরো কিছু নিই। তাহলে এটা এখানে দিয়ে দিই। এখন তাকে চেক করতে বলি। এখন চেক করতে দিলাম স্ক্যান ফর প্লেগিয়ারিজম। গ্রামারলি গ্রামারলি ইজ লুকিং ফর প্লেগিয়ারিজম। চেক করছে। চেক করে কি বললো দেখেন, উই হ্যাভ ফাউন্ড সিগনিফিকেন্ট প্লেগিয়ারিজম ইন ইউর টেক্সট and have also detected 7 writing issues. দেখেন তারা কি কি ইস্যু পাইছে, স্পেলিং ঠিক আছে, গ্রামার ঠিক আছে, রেডিবিলিটি ঠিক আছে, এগুলো টিক চিহ্ন, এগুলো ঠিক আছে, মানে গ্রামারে ভুল নাই, বানানো ভুল নাই। সিগনিফিকেন্ট প্লেগিয়ারিজম কোন জায়গায় আছে দেখেন, 1 নম্বর বলতে ওয়ার্ড চয়েস, অর্থাৎ হুবহু ওয়ার্ড তুমি কোথাও থেকে আনছো। তারপর বলছে এডিশনাল ইস্যু, অতিরিক্ত ইস্যু আছে। পাংচুয়েশন, পাংচুয়েশনের সমস্যা আছে। কনসাসনেস, কনসাসনেসের সমস্যা আছে। তো দেখা গেল আমার অন্যগুলো যাই আছে, ওয়ার্ড চয়েসটা আমার চেঞ্জ করতে হবে। অর্থাৎ এখানে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো হুবহু ইউজ করলে আমি কপিরাইটে পড়ে যাব। তো আমি যদি কোথাও থেকে কপি করি আনি, কপি করলে আমাকে কি করতে হবে, এটাকে রিফ্রেশ করতে হবে, অর্থাৎ এটাকে রিরাইট করে নিতে হবে গুগল থেকে। এই যে ফ্রি আর্টিকেল স্পিনার, যেটা আগেই বলেছি, আপনি যদি কোথাও থেকে কিছু কপি করে গুরুত্বপূর্ণ মনে করেন আনেনও, আপনাকে এটা রিরাইট করে নিতে হবে। এখন যদি আমি এই যে এই লেখাটা পুরোটাই পুরোটাই যদি রিরাইট করে নিই, আমাদের ভিডিও লম্বা হয়ে যাবে। আমি আহ, মনে করেন এটা যদি আমি এখানে দিয়ে দিই, এটাকে রিরাইট করতে বলি, 121 শব্দ আছে এখানে, 121 ওয়ার্ড, 121 ওয়ার্ড। প্যারাফ্রেজ করতে বললাম। এখন আমাকে আর্টিকেল স্পিনার প্যারাফ্রেজ করে দিল। দেখেন এটাকে নতুন করে আমাকে বানিয়ে দিয়েছে, হুবহু কথাগুলাই, কিন্তু সে নতুন করে বানিয়ে দিয়েছে। এখন আমি যদি এটা পুরাটা কপি করি, এখন এখানে দিই, অন্য ইস্যু আসলে আসতে পারে, কিন্তু আচ্ছা এটাতে আমি ফ্রি ভার্সন দিচ্ছিলাম, বড় শব্দ দিয়ে দিয়েছি, এই কারণে ওরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে। তো এটা যে কোনো জায়গায় আপনি ইজিলি ফ্রি সাইন আপ করে নিতে পারবেন। সাইন আপ করে দিলে তখন অনেকগুলো কাজ করা যাবে। আবার সরাসরি একটা এমএস ওয়ার্ডে ফাইল আছে অথবা পিডিএফ ফাইল আছে, এটা পুরাটা এই জায়গায় আপনি আপলোড করে দিতে পারেন, 10,000 শব্দ পর্যন্ত। তার মানে অনেক বড় আর্টিকেল আপনি আপলোড করতে পারবেন। আপলোড করলে আপনাকে এভাবে দেখিয়ে দিবে যে কোন কোন জায়গায় সমস্যা আছে, এটা মৌলিক নাকি কপি করা। সুতরাং আপনি একটা কন্টেন্ট যদি লেখেন কোনো একটা বিষয়ের উপরে, আপনি একটা কাজ পেলেন, যে আপনাকে 5টা প্রোডাক্ট দিল, বলো যে 5টা প্রোডাক্টের উপরে কিছু রিভিউ এবং 5টা প্রোডাক্টের উপরে কিছু লেখা আর্টিকেল লিখে দাও, যেগুলো আমরা পাবলিশ করব। ওই প্রোডাক্ট গুলোর উপরে যদি আপনি লেখা কোথাও থেকে কপি করে আনেন, এটা ধরা পড়ে যাবে।
সুতরাং কিছু কপি করে এনে সেটাকে রিফ্রেশ করতে হবে, নিজের ভাষায় কিছু লেখে সেটাকে ইংরেজিতে করে দিতে হবে, করে পুরো একটা আর্টিকেল আপনার হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে টেকনোলজি ইউজ করলে আমরা অনেক ধরনের সুবিধা নিতে পারি। সেই সুবিধাগুলো যদি ব্যবহার করার মতো ক্যাপাসিটি আমার না থাকে, তাহলে আমি জায়গায় জায়গায় ভুল করব এবং এটা হাস্যকর ব্যাপার হয়ে যাবে। আর যদি ভালোভাবে ব্যবহার করতে পারি, আমি অনেক এক্সপার্ট হিসেবে পরিচয় দিতে পারবো। তার মানে আমরা টেকনোলজির হেল্প নিব ইংরেজি লেখায় এবং ইংরেজি পাঠ উদ্ধার করার ক্ষেত্রে, ইংরেজি কনভার্ট করার ক্ষেত্রে, কিন্তু নিজে এটাতে এক্সপার্ট হতে হবে। এক্ষেত্রে আপনাদের যারা আমাদের স্টুডেন্ট আছেন, তারা এক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করলে, যেটা আমাদের ক্লাস হবে, ক্লাসে লাইভ ক্লাসে আমাদের প্রবলেম সলিউশনের একটা সময় থাকবে, সেখানে আপনারা বলতে পারবেন। বললে আমরা সেখানে সেটা সমাধান করে দেবো, যারা যে এই সমস্যা ফেস করছেন। এতে করে আমাদের সময় কিছু সেভ হবে, আর হচ্ছে আপনারা এই একই ভিডিও বারবার দেখতে দেখতে বিষয়গুলো আপনারা অনুধাবন করতে পারবেন। প্র্যাকটিস করতে থাকলে একটা পর্যায়ে আসবে আপনার গুগল লাগবে না, আর নির্দিষ্ট শব্দগুলো আপনার মুখস্থ হয়ে যাবে। এবং যখন আপনি কথা বলার প্রয়োজন হবে, ওই শব্দগুলোর উচ্চারণ সহ আপনি পারবেন। যেটা উচ্চারণ যদি প্রয়োজন, এই যে আমি সিগনিফিকেন্ট কথাটা এখানে লিখছি, এটার অরিজিনাল ইংলিশ অ্যাকসেন্ট কি হবে শুনুন। Significant. দেখছেন? Significant. ওকে, ফাইন। তো তার মানে হচ্ছে আপনাকে সাউন্ড সহ আপনাকে বুঝিয়ে দিবে এটার অর্থ কি হবে। সুতরাং টেকনোলজি ইউজ করতে হলে নিজেরও কিছু পরিশ্রম করতে হবে, কিছু টেকনিক্যাল ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলো আমরা যখন ফ্রিল্যান্সিং ক্লাস করাবো, সেই জায়গায় এই শব্দগুলো আপনার পরিচিত হবে। সেই শব্দগুলো লিখে রাখবেন নিজের কাছে। সেটা হলে তখন আপনার বুঝতে সুবিধা হবে। যখন আমি যদি বলি যে আহ, একটা শব্দ যদি বলি ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ড, এটার সাধারণ অর্থ যদি আমি করি, এটার অর্থ হবে মানে সামনের আহ, দৃশ্যটা, বা ফ্রন্ট এলিভেশন, অথবা এটা কি বলি সামনের প্রান্ত। দেখেন, আপনি যদি সরাসরি অনুবাদ করেন, টেকনিক্যাল অনুবাদ কিন্তু সে করবে না। ফ্রন্ট এন্ড, সামনের শেষ, অনুবাদটা সঠিক হয় নাই। এই জন্য বলছে শুধু গুগলে অনুবাদ করলে কিন্তু কাজ হবে না। টেকনিক্যাল যে শব্দগুলো, এগুলোর ভিন্ন অর্থ আছে। এই যে আমি ফ্রন্ট এন্ড লিখলাম, এটার আসলে টেকনিক্যাল মিনিংটা কি? টেকনিক্যাল মিনিংটা হচ্ছে, আমি যে গুগলের কাজ করলাম তখন, মনে করেন এই যে একটা ওয়েবসাইটে ঢুকলাম, ক্যানভা একটা ওয়েবসাইট, ক্যানভা একটা ওয়েবসাইট, ক্যানভার ওয়েবসাইটের যদি আমি ঢুকি, সেখানে সে একটা, তাদের ওয়েবসাইটের সামনের প্রথম পেজটা আসলো, অথবা ফার্স্ট পেজ বলি, অথবা যে কোনো পেজে বলি, যেই পেজে আসে, মনে করেন এই যে একটা পেজ লোড হলো, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আপনি যদি কোনো একটা জায়গায় ঢুকেন, এই যে হোম পেজে ঢুকলাম, এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড। আমি যেটা দেখছি, আমি অন্য একটা প্রেজেন্টেশন ক্রিয়েট নিউ, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি যেটা দেখব, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড। তাহলে এটা যদি ফ্রন্ট এন্ড হয়, তাহলে এটার বিপরীত একটা শব্দ আছে না, সেটার নাম হচ্ছে ব্যাক এন্ড, BACK, ব্যাক এন্ড। অর্থাৎ এই যে আমি ফ্রন্ট এন্ডে একটা জিনিস দেখছি, এই যে দেখছি, এই জিনিসটা ওয়েবসাইট তৈরি করার সময় যারা পিছনে কোডিং করেছে, আহ, ভিতরে অনেকগুলো লিঙ্ক, আমি একটা ক্লিক করার সাথে সাথে এটা আরেক জায়গায় গিয়ে নতুন একটা পেজ ওপেন হচ্ছে। এই যে এটার পিছনে যে কাজটা হয়েছে, এই কাজটা এখানে দেখা যাচ্ছে না। আমি আপনি এই কাজটা এখানে দেখতে পাচ্ছি না। যেটা দেখতে পাচ্ছি না, কিন্তু পিছনে কেউ না কেউ কাজ করেছে বলে সামনের এই দৃশ্যটা আমি দেখছি, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আর পিছনে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে ব্যাক এন্ড। তাহলে সাধারণ অনুবাদ দিয়ে আপনি এই টেকনিক্যাল মিনিংটা বুঝতে পারবেন না। সেজন্য টেকনিক্যাল মিনিং গুলো আমরা যে সংশ্লিষ্ট ক্লাস, সেই ক্লাসে আমরা বুঝিয়ে দিব। অনেকগুলো টেকনিক্যাল শব্দ আছে। মনে করেন যে আমি একটা শব্দ বললাম ব্যাকলিঙ্ক, যেটা আমাদের ডিজিটাল মার্কেটিং এ, এসইও ক্ষেত্রে অনেক কাজে লাগবে, ব্যাকলিঙ্ক। তো ব্যাকলিঙ্ক সাধারণভাবে এটার অর্থ করলে
এটার অর্থ কি হবে? আর টেকনিক্যাল জায়গা থেকে যদি এটার অর্থ করি, তাহলে সেটার অর্থ আসলে কি হবে? মনে করেন ব্যাকলিঙ্ক আমি এখানে দিলাম, এটার বাংলাও সে বলছে ব্যাকলিঙ্ক। আচ্ছা, এটাকে যদি স্পেস দিই তাহলে কি হবে? তাও লিখছে ব্যাকলিঙ্ক। তো এমনি শব্দ যদি বলি যে পিছনের কানেকশন, অনেকটা বোঝা যাবে এভাবে। কিন্তু মনে করেন যে আপনি ফেসবুকে একটা পোস্ট দিলেন, সেই পোস্টে আপনি একটা লিঙ্ক শেয়ার করলেন, যে কোনো একটা জায়গায় একটা লিঙ্ক শেয়ার করলেন। তাহলে যার লিঙ্কটা আপনি শেয়ার করলেন তার জন্য আপনি হচ্ছেন ব্যাকলিঙ্ক, তাকে আপনি ব্যাকলিঙ্ক দিয়েছেন। তো এরকম যদি একজন যদি একটা আপনার একটা লেখা, এটা যদি 500 জায়গা থেকে লিঙ্ক দেয়া হয়, ব্যাকলিঙ্ক তৈরি করা হয়, তাহলে আপনার এই লেখাটা ভাইরাল হতে কত সময় লাগবে? অল্প সময় ভাইরাল হয়ে যাবে। এটা ডিজিটাল মার্কেটিং এর কাজ। কিন্তু আমি বলছি টেকনিক্যাল এই যে ওয়ার্ড, এই যে শব্দ, এই শব্দগুলো আমরা ক্লাসে শেখাবো। বাকি সাধারণভাবে মত বিনিময় করার জন্য, বায়ারদের সাথে চ্যাটিং করার জন্য আমাদের যা দরকার সেটা এখানে আমরা ইতিমধ্যেই বলে দিয়েছি। আমরা আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, এবং পরবর্তীতে এরপরও যাদের সমস্যা হবে সেটা আমরা ক্লাসে সমাধান করে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ক্যারিয়ার লিফট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আপনাদের সবার জন্য সব সময় উন্মুক্ত।